শেষ আলোতে তুমি, লেখিকা জারিফা আঞ্জুমিন। পর্ব 2। রাতের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে ইতিমধ্যে, যেন এক বিশাল কালো ক্যানভাস যেখানে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। আকাশের পূর্ণিমা চাঁদের আলোয় চারপাশে আলোকিত করে দিচ্ছে। এই সময় ফরিসা তার রুমে এসে হাতে মোবাইল ফোন নিয়ে ফেসবুকে গেল এবং দেখলো একজন অ্যাক্টিভ আছে কিনা। কাঙ্ক্ষিত মানুষকে অ্যাক্টিভ আছে তখনই তাকে মেসেজ করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? শরীর সুস্থ আছে তোমার? ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছো তো? পাশ থেকে কাঙ্ক্ষিত মানুষটি মেসেজটি পেয়ে রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম বনু, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করছি, চিন্তা করো না আমার জন্য। আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে? আমার কথা এখনো ওই বাড়িটিও বলে? বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ, সবাই তোমার কথা বলে, আজকেও খাওয়ার পরে তোমাকে নিয়ে কথা বলছে। বড় আম্মু কাঁদছিল তোমার জন্য। আচ্ছা ভাইয়া, তুমি আর কত রাগ করে থাকবে? চলে আসো না এবার। সবাই তোমার চিন্তায় বিভোর হয়ে থাকে, আমার যেন ভীষণ কষ্ট হয়। চলে আসো না একবার। তুমি ছাড়া আমি যে শেষ হয়ে যাচ্ছি। আসবো আসবো পাগলি, আমার এখানে কাজ শেষ হোক, তারপরে চলে আসবো। আম্মু কোথায় রে? যা তো আম্মুর কাছে যা, কথা বলবো, কিন্তু কেউ যেন না জানে, ওকে? আরে বাবা, জানি, এখন এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, এখন একটু অপেক্ষা করুন স্যার। এই বলে ফারিসা চলে গেল ফারিয়া বেগমের কাছে। ফারিয়া বেগমকে কি জানি বলল, তারপর ফারিয়া বেগম ফারিসার সাথে উপরে চলে গেল। ফারিসা কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভিডিও কল দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? তুমি বলে আমার জন্য কান্না করেছো? কেন আম্মু, কেন কান্না করো? আমি তো ঠিক আছি, তাই না? আর কান্না করো না কেমন? ঠিক মতন ওষুধ খাবে, নিজের খেয়াল রাখবে কেমন? তুই কবে আসবি আব্বু? আর কত দূরে থাকবি? অনেক বছর তো হলো, এবার ফিরে আয় না মায়ের কোলে। আর একা থাকিস না বাবা। ফিরবো আম্মু, ফিরবো, তোমার কোলে আবার ফিরবো, কিছু অপেক্ষা শুধু, এরপর তোমার কাছে আসবো আমি। আচ্ছা আম্মু, আমি রাখি কেমন? তুমি একদম কাঁদবে না, আমি যেন ফারিসার থেকে এই কথা না শুনি আর। আল্লাহ হাফিজ আম্মু, ভালো থেকো। এই বলে কল কেটে দিল অপর পাশের মানুষটি। ফারিয়া বেগমেও রুম থেকে রান্নাঘরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ফারিসার পড়ায় মন দিল। রাত 10:30। বাড়ির 3 কর্তা ফিরে এসেছে একটু আগেই। আলবি ও আফরিনের হোম টিউটরও চলে গিয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। আফরিনের কিছু মাস পরে এসএসসি পরীক্ষা। সায়েন্স নিয়ে পড়ছে সে, কিন্তু আফরিনের পছন্দ কাজ রান্না করা। ছোট সদস্যদের মধ্যে সে রান্নায় বেশ পটু। আর আলবি পড়ছে 3য় শ্রেণী, আর ফারিসা 10ম শ্রেণীর ছাত্রী। সে মানবিক বিভাগ নিয়ে পড়ছে, তার ইচ্ছা সে উকিল হবে, সেই হিসেবে মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করে। আলবির পড়া শেষ হওয়ায় আলবি সোফায় বসে পড়েছে। সোফায় বসে বসে সে গেম খেলছে তার আম্মুর ফোনে। তাই ফারিয়া বেগম আলবিকে পাঠালেন সবাইকে ডেকে আনতে। তাই সে উপরে চলে গেল গেম খেলতে খেলতে। সে উপরে গিয়ে সবাইকে বলল, আপুই তোমাদেরকে নিচে যেতে বলেছে, তাড়াতাড়ি চলে আসো। তার কথায় 3 বোন নিচে চলে গেল। তারা নিচে নেমে বাড়ির 3 কর্তাকে সালাম দিল আর খাওয়ার টেবিলে বসলো। সবাই খেতে খেতে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতে লাগলো। এর মধ্যে আরিফ জাহান আফরিনের উদ্দেশ্যে বলে উঠলেন, আফরিন আম্মু, তোমার পড়াশোনার কি অবস্থা? সব ভালো তো? তোমার তো কিছু মাস পরেই বোর্ড পরীক্ষা, ভালো করে পড়ালেখা করো। আর কোনো সমস্যা হলে বড় চাচুকে জানাবে কেমন? বড় চাচুর মুখে এমন কথা শুনে আফরিন সাহসা চোখ তুলে তাকালো আরিফ জাহানের দিকে। তারপর বলল, আচ্ছা বড় চাচু, আমি ঠিক মতো পড়াশোনা করব, আর কোনো সমস্যা হলে তোমাকে জানাবো ইনশাল্লাহ। ফারিসা মা, তোমার কি অবস্থা পড়াশোনার? তুমি তো কোনো হোম টিউটরও রাখোনি, এখন তো প্রয়োজন তোমার, 10ম শ্রেণীতে উৎসব পড়া বেশি। ফারিসা বলল, আলহামদুলিল্লাহ বড় চাচু, হ্যাঁ একজন টিউটর দরকার, তোমরা একজনের ব্যবস্থা করে দিও, বিশেষ করে মানবিক বিভাগের বিষয়গুলোর জন্য। আচ্ছা মা, আমরা একজনকে ব্যবস্থা করে দিব। এবার আরিফ জাহান নাহারের দিকে তাকিয়ে বলল, নাহার আম্মু, একটা কথা বলার ছিল, তোমাকে বলবো? নাহার উত্তর দিল, জি আপু, বলো। আমার থেকে অনুমতি চাচ্ছ কেন তুমি? এবার ভাবছি তোমার বিয়ের কথাটা তোলা দরকার, তুমি তো বড় হয়েছো মা। বুঝেছি আপু,
তুমি কি আমায় কিছুদিন সময় দিতে পারবে? আমি তোমাকে জানাচ্ছি কিছুদিনের মধ্যে আমার সেমিস্টার পরীক্ষা সামনে, তাই সময় চাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, তুমি ভেবে আমায় জানাইও। এভাবে টুকটাকি কথাবার্তা বলতে বলতে সকালের খাওয়া শেষ হয়ে গেল। এখন সবাই সবার রুমে চলে গেল। আফরিন ফারিসাকে নিয়ে নাহারের কাছে চলে গেল। নাহার ফারিসা আফরিনকে দেখে বলে উঠল, ফারিসা, ভাইয়ের সাথে তোর কথা হয়েছে কোনো? কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, হয়েছে। ভালোই আছে ভাইয়া। এর মধ্যে আফরিন বলে উঠল, আচ্ছা আপুই, ভাই কি আর আসবে না? আর কত রাগ করে থাকবে সে? এত রাগ তার? কত বছর হয়ে গেল সে এই বাড়ি থেকে চলে গেছে, এখনো আসে না কেন? জানি না রে আফরু, আমি কিছু জানি না, কিন্তু আমার হৃদয় যেন ভীষণ পুড়ে রে। কতদিন ভাইটার দেখি না, আদর করি না, আমার ভীষণ কষ্ট হয়। এইভাবে আরও কিছুক্ষণ তারা কথা বলল। তারপর প্রায় রাত 11:30টার ঘুমাতে গেল। আর এদিকে নাহার ওর ছোট বোনদের বিদায় দিয়ে কারোর সাথে কথা বলছে মেসেজে। কিছুক্ষণ পরে সে ওপর পাশের ব্যক্তিটি বলল, তুমি কবে আসবে আমার পরিবারের সাথে দেখা করবে? আমার বাসায় বিয়ের কথা চলছে, আমি কিছু জানি না। তুমি আমার সাথে আগামীকাল দ্রুত দেখা করবে। অপর পাশে কাঙ্ক্ষিত ব্যক্তি কিছু একটা বলল। এরপর নাহারও তাকে বিদায় বলে ঘুমিয়ে গেল। ভোরের সূর্যের আলোয় চারপাশে অন্ধকারে সরে যেতে লাগলো। জাহান পরিবারের বড় থেকে ছোট সবাই উঠে পড়ল। ফজর নামাজ আদায় করে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। শুধু এ বাড়ির একদম 14 সদস্যের মধ্যে এখনো ঘুম আচ্ছন্ন হয়ে আছে। আফরিন তার বারান্দায় বসে সকালের আকাশ দেখছে চুপচাপ। নীল আকাশের ভাসমান সাদা মেঘ আর সকালের নির্মল আবহাওয়া তাকে অদ্ভুত শান্তি দিচ্ছিল। কিছুক্ষণ এভাবে থাকার পর তার ফোন হাতে নিয়ে ফেসবুক ঢুকলো। ফেসবুকে স্ক্রলিং করার সময় তার সামনে আরাফাত জাহান আয়ার নামে আইডি আসলো। ফারিসা ফ্রেন্ডরা রয়েছে। সে দ্রুত এই আইডিতে ঢুকলো। আইডিটি লক করা, প্রোফাইলে ব্যাক সাইডের পিক দেওয়া, দেখতে ভীষণ সুন্দর লাগছে। সে কিছু না ভেবে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। এগুলো করতে করতে কখন যে সকাল 8:30 বেজে গেল সে টেরও পেল না। তাই দ্রুত হাতে ফোন রেখে দিয়ে স্কুলের জন্য রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর আফরিন নিচে নেমে এলো। তার ডাগর ডাগর চোখ, কোমর ছড়িয়ে পড়া ঘন কালো চুলগুলো দুই বেনি করে সামনে এনে রাখায় দারুণ সুন্দর লাগছে তাকে। আফরিন এসে সালাম দিয়ে খেতে বসলো। আজকে অনেক দেরি করে ফেলেছে, তাই তাড়াহুড়ো করেছে। ফারিসা এসে খেতে বসলো। আলবিকে তার মা খাইয়ে দিচ্ছে। ফারিসা আর আলবি একই স্কুলে পড়লো, আফরিন পড়ে অন্য স্কুলে। নাহার বেশ কিছুক্ষণ আগেই বের হয়ে গিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিলেন বাড়ির 3 গৃহিণী। দুপুর 1:30। নাহার বসে আছে একটি রেস্টুরেন্টে। সে অপেক্ষা করছে একজনের জন্য দীর্ঘ সময় ধরে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি আসার সময় এখনো হয়ে উঠল না। আরও কিছুক্ষণ সময় অতিক্রম হওয়ার পর কাঙ্ক্ষিত ব্যক্তিটি উপস্থিত হলো নাহারের সামনে এবং অপরাধের মতো বলে উঠল, মাই সানফ্লাওয়ার, আমি কি বেশি দেরি করে ফেললাম? এর প্রত্যুত্তরে নাহার বলে উঠল, না মিস্টার তুষার চৌধুরী, আপনি কি দেরি করতে পারেন নাকি? দেরি তো শুধু আমিই করি। তুষার কান ধরে হেসে হেসে বলল, সরি 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 সানফ্লাওয়ার, আই এম রিয়েলি সরি। আসলে একটু কাজে আটকে গিয়েছিলাম। সরি। তুমি বললে আমি কানে ধরতেও রাজি আছি। না, দরকার নেই তুষার, তুমি বসো প্লিজ। এমনি আমি ভীষণ চিন্তার মধ্যে আছি। শোনো, আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছে। তুমি কিছু করো না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। হুম, সানফ্লাওয়ার, কেঁদো না। আমি কিছু করছি, আর আমি তোমার জন্য সারপ্রাইজ রেখেছি, কিছুদিন অপেক্ষা করো। ধুর, সারপ্রাইজ? আমি চিন্তা করতে করতে মরে যাচ্ছি, আর তুমি? হুস, সানফ্লাওয়ার এমন করে বলে না। আচ্ছা, এখন এগুলো বাদ দাও। কতদিন পরে দেখা করলে, কি খাবেন বলুন ম্যাডাম? এখানে থেকে বের হয়ে তোমায় নিয়ে এক জায়গায় যাব। কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? ওইটা গেলেই দেখতে পাবেন। এখন খাবার অর্ডার দেন, আমার কিন্তু ভীষণ ক্ষুধা লেগেছে, আর আজ কিন্তু আপনি আমায় খাইয়ে দিবেন। কোনো বাহানা শুনবো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, খাইয়ে দিব আপনাকে। তারা দুজন খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ কথা বলার পর বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল অজানা জায়গার উদ্দেশ্যে।
ঘোরাঘুরি শেষ করে তুষার নাহারকে বাড়ির সামনে রাস্তায় মোড়ে নামিয়ে দিল আর বলল, অপেক্ষায় থাকুন ম্যাডাম, আপনার জন্য দারুণ এক সারপ্রাইজ দিব আমি, যা কল্পনাও করতে পারবেন না। অপেক্ষায় রইলাম স্যার, আমিও দেখি আপনি আমার জন্য কী রেখেছেন। এরপর তার এরপর তারা আরও কিছু কথা বলে দুজন দুজনকে বিদায় নিয়ে নাহার ও বাড়িতে চলে গেল, আর তুষার তার অফিসের উদ্দেশ্যে রওনা দিল। দুপুর স্কুল ছুটির পর আফরিন তার বেস্ট ফ্রেন্ড মারিয়ার সাথে মাঠের এক কোণে বসে বসে গল্প করছিল। ঠিক ওই সময় তাদের সামনে এসে দাঁড়ালো একজন। তাদের সামনে ওইভাবে সাহসটা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা দুজন উঠে পড়ল। দাঁড়িয়ে থাকা ব্যক্তি আফরিনকে উদ্দেশ্য করে বলে উঠল, আফরিন, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বেশ কিছুদিন বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এই এলাকায় নামি দামি বখাটে ছেলের মুখে এমন কথা শুনে আফরিন কি রিয়েক্ট করবে বা কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, আমি ভেবে দেখবো মেহেদি ভাই, কিন্তু প্লিজ আমাকে বিরক্ত করবেন না, এখন আমাকে যেতে দিন। বেবি গার্ল, তোমাকে তো আমি যেতে দিব না। আগে আমার প্রস্তাবে রাজি হন, তারপর যেতে দেব, না হলে আজকে তোমায় ছাড়ছি না। প্লিজ ভাই, আমাকে যেতে দিন, আমার কাজ আছে, আমার রাস্তা ছাড়েন। এই বলে আফরিন মারিয়া হাত ধরে মেহেদির পাশ কাটিয়ে চলে আসতে চাইলে আফরিনের হাত ধরে ফেলল। আহা, এত তাড়া কিসের? দরকার হলে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো, কিন্তু আগে আমার প্রস্তাবে রাজি হও, আর না হলে আমি তোমাকে সবার সামনে দিয়ে নিজের সাথে করে নিয়ে যাব। কি বলিস তোরা, আমি ঠিক বলছি না? মেহেদির সাথে আসা ছেলেগুলো তার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাই, একদম ঠিক, এর বেশি তেজ এরে তুলে নিয়ে যাওয়াই ভালো হবে ভাই। আফরিন এইরূপ কথা শুনে কেঁপে উঠল আর কান্না কান্না গলায় মেহেদির উদ্দেশ্যে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর আপনার সামনে আসবো না, আপনি আর আমার ছয়াটাও দেখবেন না, দয়া করে আমাকে যেতে দিন। তা তো হবে না বেবি গার্ল, তোমাকে তো আমার পেতেই হবে। এই বলে মেহেদি আফরিনের দিকে তাকিয়ে হ হ করে হেসে উঠল, আর যেই না আফরিনের গালে তার বিশ্রী হাত দিয়ে স্পর্শ করতে যাবে, ঠিক তখনই কেউ একজন এসে তার হাত ধরে ফেলল। মেহেদি পিছনে ফিরে তাকাতে দেখল তার হাত একজন পুরুষের হাতে বন্দি হয়ে আছে। পুরুষটি তার উদ্দেশ্যে বলে উঠল, কি ভাই, সমস্যা কি? এটা একটা স্কুল, আর আপনি একজন স্টুডেন্টকে এভাবে হ্যারাস করতেছেন কেন? মেহেদি ছেলেটির দিকে তাকিয়ে বিরক্তিতে চর করে উঠল আর বলল, আরে কে বে তুই? আমার হাত ধরার সাহস পেলে কোথায়? আর আমি যা ইচ্ছা করবো, তোর কি? যা বাল, শর্ত এখান থেকে। এই বলে মেহেদির আগে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কায় তাল মেলাতে না পেরে ছেলেটি নিচে পড়ে গেল। মেহেদি আফরিনের দিকে আবার এগিয়ে তাকে ধরল। আফরিন কেঁদে কেঁদে হিচকি তুলে ফেলেছে। ইতিমধ্যে আফরিন বলল, আমি যাব না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি যাব না, কেউ তো বাঁচাও আমাকে। কিন্তু কেউ আসলো না এগিয়ে। কেউ না আসবে, আদেও কারোর সাহস আছে যে মেহেদির সাথে টক্কর নিবে? নামকরা গুন্ডার মাস্তান এই ছেলে, কিভাবে যে আফরিন তার চোখে পড়ল। মেহেদি আফরিনকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। তখনই ওর পিঠে কারোর সজোরে লাথি পড়ল। এমন আক্রমণে সে পড়ে গেল। মেহেদির উদ্দেশ্যে বলল, তোরে ভালোভাবে বললাম, তাতে আমার কথা শুনলি না, এখন দেখ কি করি, শালা তোর ভালোর কদর করতে জানিস না। এই বলে আবার মেহেদিকে মারতে থাকলো। মেহেদিকে মার খেতে দেখে তার ছেলেরাও মারতে নিলে তাদেরকে একজনে এসে মারা শুরু করলো। কিছুক্ষণ মেহেদির ছেলেরা মার খেয়ে একটু ফাঁক পেয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল, কিন্তু অজানা ছেলেটি এখনও মেহেদিকে মারছে। মেহেদির একদম রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রইল। এদিকে আবরার দ্রুত এসে বলল, আয়ান ভাই, এবার ছেড়ে দে, মরে যাবে তো ছেলেটা, আর মারিস না, ছেড়ে দে ওরে, এইদিকে আয়, এখানে কিছু করিস না, দেখ মেয়েটা ভয় পাচ্ছে। শালার ভাই, ছাড় তো, ও আমাকে ধাক্কা দেয় কেমন সাহসে, ওরে তো আমি। আয়ান আর কিছু বলতে পারল না। তার চোখ যায় কিছু দূরে বসে থাকা কান্নাকাটির রমণীর দিকে। কিছুক্ষণের জন্য সে থমকে গেলে ওই রমণীর পানে তাকিয়ে আবার ফের বলে উঠল, আয়ান, মেয়েটা ভয় পাচ্ছে।
আর মারামারি দরকার নেই, যা মেরেছিস এই অনেক। এই কুত্তার বাচ্চারে নিয়ে যা, ওরে যেন আর আসে না, পাশে না দেখি আমি। এই বলে আয়ান চলে গেল আফরিনের কাছে এবং আফরিনের দিকে হাত বাড়িয়ে বলে উঠল, মেয়ে মানুষ যে এমন চিকাদনে হয় জানতাম, কিন্তু তোমার মতন একটাও দেখিনি। নিজেকে রক্ষা করতে শেখো মেয়ে, আমি কিন্তু সবসময় তোমাকে বাঁচাতে আসবো না, বলে দিলাম। আফরিন আয়ানের কথা শুনে তার পানে ভিজা চোখে তাকালো। মাস্ক পরা ছেলেটি ডিম করা বডি, সূর্যের তাপে ঘেমে তার শরীরের সাথে সাদা শার্টটি লেপ্টে আছে। দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছিল তাকে। আফরিনকে কোনো কিছু না বলতে দেখে আয়ান ফের বলে উঠল, এই তুমি কি এখানে সারাদিন বসে থাকবে নাকি? তাহলে আমি চলে যাচ্ছি, তুমি থাকো বসে। আফরিন দ্রুত আয়ানের হাত ধরে উঠে পড়ল। দেখল তার হাত রক্ত লেগে আছে। সে দ্রুত নিজের হাত দেখল, না, তার হাত তো কাটেনি, তাহলে কার এগুলো? ভাবতে ভাবতে সামনে আয়ানের হাতের দিকে নজর গেল এবং আয়ানের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আপনার হাত, আপনার হাতে রক্ত লেগে আছে। আপনি আপনি আর কিছু না বলেই সে তার ব্যাগে থাকা রুমাল বের করে আয়ানের হাতে বেঁধে দিল আর বলল, ভাইয়া, আমি রুমাল দিয়ে আপনার হাত বেঁধে দিয়েছি, আপনি দ্রুত হাসপাতালে যেয়ে এটা ট্রিটমেন্ট করিয়ে নেবেন, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়ান এতক্ষণ আফরিনের দিকে তাকিয়েছিল এক ধ্যানে। আফরিনের কথা শুনে নিজের হাতের দিকে একবার তাকালো, আবার তাকালো আফরিনের মুখের পানে। এর মধ্যে সেখানে উপস্থিত হলো আরিফ জাহান। আরিফ জাহান আফরিনের দিকে তাকিয়ে বলল, মা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? কোথাও লেগেছে তোমার? বড় চাচুকে বলো মা। আমার কিছু হয়নি চাচু, এই ভাইয়া আমার কিছু হতেই দেয়নি। এই বলে আফরিন তার সামনে থাকা আয়ানকে দেখিয়ে দিল। আফরিনের হাতের ইশারায় আরিফ জাহান পিছন ফিরে পরখ করলো ছেলেটিকে এবং বলল, ধন্যবাদ বাবা, আমার বাড়ির মেয়েকে বাঁচানোর জন্য। আয়ান আরিফ জাহানের উদ্দেশ্যে বলে উঠল, আরিফ জাহান, জাহান ইন্ডাস্ট্রির বড় কর্তা, এত বড় ইন্ডাস্ট্রির মালিক হয়েও নিজের বাড়ির মেয়েকে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে পারেন না, এটা খুবই দুঃখজনক। আয়ানের এমন কথা শুনে থতমত খেয়ে গেলেন আরিফ জাহান। তারপরও বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যেহেতু চিনো আমাকে, আমার বাসায় তোমার দাওয়াত রইল। আয়ানের উত্তর না দিয়ে আবরারকে সাথে করে নিয়ে চলে গেল। এদিকে আরিফ জাহানের সাথে আফরিনের চলে গেল বাসার উদ্দেশ্যে। আবরার আয়ানের পাশে বসে আছে আর আয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। আবরার আয়ানকে বলল, ভাই, আর কত দূরে সরে থাকবি নিজের পরিবারের থেকে? তুই তো এখন প্রতিষ্ঠিত হয়েছিস, এবার ফিরে যা। আঙ্কেল রাগের মাথায় কি না কি বলেছে, আর সে কথা ধরে তুই এত বছর একা থাকিস? আচ্ছা যা ই বল আচ্ছা যাই বল, ভাই, তোর বোন কিন্তু দেখতে মাশাআল্লাহ। আবরারের এই কথা শুনে আয়ানের রাগ উঠে গেল। সে আবরারের সাথে কলার ধরে বলল, ওর ওপর নজর দিবি না বলে দিলাম, আর একদিনও যেন না শুনি। আরে ভাই ছাড়, আমি তো মজা করে বললাম, আর তুই এত রাগ দেখাচ্ছিস কেন? যাই হোক, আমার কলার ছাড়। আয়ন আবরারের কলার ছেড়ে দিল আর ভাবলো, আচ্ছা আমি এত পসেসিভ হয়ে গেলাম কেন? আমি আবরারের উপর রাগ দেখালাম কেন? কি হচ্ছে আমার সাথে এসব? না আয়ান, না, তোর এসব ভাবলে চলবে না। আফরিন বাসায় ফিরে সোজা উপরে চলে গেল। ফ্রেশ হয়ে জোহরের কাজা নামাজ আদায় করে সোজা ওর বারান্দায় চলে গেল। ওর মন ভীষণ অস্থির কেন জানি। এক অচেনা মাস্ক পরা পুরুষ তার ভেতর কেমন অদ্ভুত আলোড়ন তুলেছে। তার কানে ওই একটা কথাই বাজতে থাকলো, আমি আমি কিন্তু সবসময় তোমাকে বাঁচাতে আসবো না, বলে দিলাম। আফরিন কিছুক্ষণ বারান্দায় চুপ করে থেকে নিচে চলে গেল। অন্যদিকে আয়ান হসপিটালের থেকে হাত ড্রেসিং করে ফ্ল্যাটে এসেছে। তার হাতে সেই আফরিনের দেওয়া রুমালটি, যেটা রক্তে লাল হয়ে গেছে। তাও সে এই রুমালটি ধরে বসে আছে আর এক ধ্যানে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে বিড়বিড় করে বলে উঠল, কেন আমি তখন এমন করলাম? আফরিনকে দেখে থমকে গেলাম। কোথায়? আগে তো আমার সাথে এমন কখনো হয়নি, তাহলে এখন? না না আয়ান, কুল।
আয়ান বসা থেকে উঠে বিছানায় যেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ল। সময় যেন এক অবিরাম নদী। সময়ের স্রোতকে কেউ আটকে রাখতে পারে না, তার গতিও কেউ পরিবর্তন করতে পারে না। সময় তার প্রাগতিক নিয়ম অনুসারে চলছে। প্রতিদিন সূর্য তার নিয়ম অনুসারে উদয় হচ্ছে, আবার নিয়ম অনুসারে ডুবে নেমে এনেছে অন্ধকার রাত। আফরিনের সাথে সেই ঘটনা ঘটে গেছে আজ 4 দিন হলো। সে এখন আবার নিয়ম অনুযায়ী স্কুলে যায়। তার এখন আর ভয় লাগে না, কারণ সেই দিনের পর থেকে সে আর মেহেদি ও বাকি ছেলেগুলোকে দেখেনি। কোথায় যেন হারিয়ে গেল তারা। আজ রোদের তাপ প্রখর। এই শহরের মানুষজন হাঁপিয়ে উঠেছে এবং আফরিনও হাঁপিয়ে উঠেছে। উজ্জ্বল ফর্সা হাওয়ায় তার মুখ লাল হয়ে গেছে। তবুও সে আজ স্কুলে এসেছে, কারণ আজকে তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে। তাই ভীষণ চিন্তার মধ্যে রয়েছে সে। আর কিছুক্ষণ পরে পরীক্ষার ফলাফল দেয়ালে টাঙানো হবে। আফরিন আর মারিয়া একটি বেঞ্চের ওপর বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ফারাদ স্যার হাতে পরীক্ষার ফলাফল নিয়ে উপস্থিত হলেন। আফরিনদের ক্লাসে সর্বমোট 102 জন শিক্ষার্থীর মধ্যে 90 জন উত্তীর্ণ হয়েছে। একে একে ফারাদ স্যার সবার নাম বললেন, কিন্তু আফরিনের নাম বললেন না। এ নিয়ে আফরিনের হাত পা কাঁপতে লাগলো। কিছুক্ষণ ফারাদ স্যার চুপচাপ থাকার পর বললেন, আফরিন তুমি উঠে দাঁড়াও এবং সবাই আফরিনের জন্য হাতে তালি দাও। আফরিন সবার থেকে এবার সর্বোচ্চ নাম্বার পেয়েছে। সবাই আফরিনের জন্য হাতে তালি দিল। আফরিনের তো মহা খুশি আজকে। এবং ফারাদ স্যার রুম থেকে বের হয়ে গেলেন। আফরিন মারিয়াকে বলল, চল আজকে একটু ঘুরে আসি, আর আজকে আমার পক্ষ থেকে ট্রিট দিব। চল তাহলে একটু ঘুরে আসি। এই বল তারা দুই বান্ধবী স্কুল থেকে বের হয়ে গেল ঘোরার উদ্দেশ্যে। ঘোরাঘুরি শেষ করে দুজন তাদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। দুপুর 2টা 10। নাহারের আজকে যেন কোনো কিছুই ভালো লাগছে না, তাই সে আজ তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। বাড়ির মধ্যে প্রবেশ করার পর অনেক মানুষের কথার আওয়াজ ভেসে আসলো তার কানে। সে ধীরে ধীরে বাড়ির চৌকাঠ পেরিয়ে গেল বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে প্রবেশ করার পর যে সে এমন ঝটকা খাবে ভাবতেই পারেনি। নাহার দেখল সোফার এক পাশে তার বাবা চাচু বসে আছেন, আর তার ওপর পাশ দিকে স্বয়ং তুষার চৌধুরী আর তার বাবা মা বসে আছেন। নাহার আশ্চর্যের চরম সীমানায় গিয়ে ঠেকল। নাহারের দিকে সবার চোখ পড়তে নাহার তড়িঘড়ি করে বলে উঠল, আসসালামু আলাইকুম। নাহারের সালাম শুনে একে একে সবাই সালামের উত্তর দিল। আরিফ জাহান তার স্ত্রী ফারিয়া বেগমের পানে তাকিয়ে বলল, ফারিয়া যাও, নাহারকে তৈরি করে নিয়ে এসো। ভাই ভাবি অনেকক্ষণ অপেক্ষা করছে, উপরে যাও তোমরা ওকে নিয়ে। আরিফ জাহানের আদেশ পেয়ে বাড়ির 3 গৃহিণী নাহারকে উপরে নিয়ে যেতে লাগলেন, কিন্তু নাহারের ছোট হৃদয়ে যে ওর বয়ে যাচ্ছে তা কেউ দেখল না। নাহারকে উপরে নিয়ে ফারিয়া বেগম একটি নীল রঙের জামদানি শাড়ি দিয়ে বললেন, তাড়াতাড়ি এটি নিয়ে বদলে আসো। ওনারা অপেক্ষা করছে না। তোমার ফোন কোথায় থাকে? কতগুলো কল দিয়েছি, একটা কল ধরনি কেন? আম্মু ক্লাসের জন্য ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। হয়েছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে এসো। নাহার চেঞ্জ করতে চলে গেল। নাহারের আসার খবর পেয়ে আফরিন দ্রুত ওর রুমে ঢুকলো। দেখলো সবাই এখানে, কিন্তু নাহার নেই। তাই সবাইকে জিজ্ঞেস করলো, বড় মা আপুই কোথায়? আফরিন মামুনি নাহার চেঞ্জ করতে গিয়েছে। তুমি একটা কাজ করো, ওর সাথে থাকো, আমরা নিচে যাই, ওদের কিছু লাগবে কিনা দেখে আসি। এই বলে চলে গেল তারা। কিছুক্ষণ পরে নাহার বের হয়ে আসলো। নাহারকে ভীষণ সুন্দর লাগছে এখনই। আফরিন বলল, আপুই তোমাকে তো অনেক সুন্দর লাগছে গো, ভাই দেখলে তো একদম ফিদা। আসো তোমাকে আর একটু সাজিয়ে দিই। তুই তাদেরকে দেখেছিস আফরু? দেখেছি মানে, তাদের সাথে পরিচয়ও করা শেষ আমার। ভাইয়ের সাথে আরও আগে থেকেই পরিচিত আমি জানতাম তুমি যে প্রেম করো। আফরিনের মুখে এই কথা শুনে থ হয়ে গেল তাহার। এভাবে দুই বোনের আলাপনের সাথে সাথে নাহারকে কিছু সাজানো হলো এবং আফরিন ও নাহার নিচে নেমে আসতে লাগলো। নাহারকে নিচে নেমে আসতে দেখে তুষার ও চোখ তুলে তাকালো। তুষার নাহারকে নীল শাড়ি পরিহিত অবস্থায় দেখে থ হয়ে গেল। নাহারের দিক থেকে কোনো মতে চোখ সরাতে পারছিল না। চোখের পলক না ফেলে একটানে তাকিয়ে থাকলো নাহারের পানে। এদিকে নাহার নিচে নেমে আসাতে দেখে ফারিদা বেগম ওকে নিয়ে বসিয়ে দিলেন তুষারের পাশে। কিছুক্ষণ পর আরিফ জাহান বলেন, ভাই মেয়ে কেমন দেখলেন? আপনাদের পছন্দ হয়েছে?
ভাই সাহেব কী যে বলেন না, মেয়ে তো আমাদের অনেক আগেই পছন্দ হয়েছে। আর যেহেতু মেয়ে এবং ছেলে দুজন দুজনকে ভালোবাসে, সেহেতু এখানে না করার কিছু নেই। মেয়ে আমাদের পছন্দ। আজ এই মুহূর্তে মেয়েকে আমরা আংটি পরিয়ে দিয়ে যেতে চাই। কি বলেন ভাই? আপনারা পছন্দ করেছেন আমাদের মেয়েকে, আর আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, তাই এখানে কারোই দ্বিমত নেই। এভাবে তাদের মধ্যে কথোপকথন চলল। নাহার ও তুষারের আংটি বদল হলো। তাদের বিয়ের দিন তারিখও ঠিক হলো। যেহেতু নাহারের সেমিস্টার পরীক্ষা কিছুদিন পর, তাই বিয়ের তারিখ সামনের মাসের 1 তারিখ শুক্রবারে রাখা হলো। এর মধ্যেই ফারিসা ও আলবিস স্কুল শেষ করে বাড়িতে প্রবেশ করলো। ফারিসা যেহেতু চুপচাপ থাকে, সেহেতু হঠাৎ এত মানুষ দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। তাদের সামনে গিয়ে ফারিসা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, এই মেয়েটাকে? ইতিমধ্যে সালামের জবাবে ফারিসা উপরে চলে গেল। ওর অনেক অস্বস্তি কাজ করছিল। আদনান জাহান বললেন, ও আমার মেয়ে ভাই সাহেব, নাম সাফিয়াতুল জাহান ফারিসা। আর ওইদিকে আমার ছেলে, নাম আরিয়ান জাহান আলবি। এবার আরেকজন বলে উঠলেন, ভাই সাহেব চলেন, খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক। এবার একে একে খাওয়া দাওয়া পর্বে শেষ হওয়ার পর চৌধুরী বাড়ির সবাই বিদায় নিল। তুষার যাওয়ার আগে নাহারের কানে কানে ফিস ফিস করে বলে উঠল, কি সানফ্লাওয়ার, সারপ্রাইজটা কেমন লাগলো? আর হ্যাঁ, তোমাকে কিন্তু আজ দারুণ সুন্দর লেগেছে। মনে করছে এখনই বউ বানিয়ে নিয়ে যাই। আর তাছাড়াও তুমি কিন্তু এখন অর্ধেক আমার নামে হয়ে গেছো। তোমার সাথে আগামীকাল বের হব, তৈরি দেখো। এরূপ বাক্য তুষারের মুখে শুনে নাহার ভীষণ লজ্জা পেল, কিন্তু তা প্রকাশ করল না। সবাই চলে গেল। এখন বাকিরা খাওয়া দাওয়া করে সবাই উপরে চলে গেল। নাহার উপরে গিয়ে তুষারকে মেসেজ করলো। এই মেসেজ করে তুষার মুখ ফুটে উঠল এক টুকরো হাসি।